11 মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি 81,500 কোটি টাকা। নতুন অর্থবছরের লক্ষ্য পূরণ চ্যালেঞ্জিং বলছেন অর্থনীতিবিদরা। রপ্তানি বহুমুখীকরণে 5 বছরে তৈরি হতে পারে 3 লাখ কর্মসংস্থান। এলডিসি চ্যালেঞ্জ মোকাবেলাতেও রাখবে অবদান রেপিডের গবেষণা। প্রধানমন্ত্রীর চীন সফরে সৌর বিদ্যুৎ খাতে বড় চুক্তি হতে পারে জানালেন চিফ হুইপ। সেচে বাধ্যতামূলক হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি। টানা লোডশেডিংয়ে বিপর্যস্ত বরিশালের জনজীবন। ধস নেমেছে শিল্প উৎপাদনে। বিভাগ জুড়ে অর্থনীতিতে নেতিবাচক প্রভাবের আশঙ্কা। কাঁচামালের সংকটে ধুঁকছে খুলনার চিংড়ি শিল্প। বন্ধ হয়ে যাচ্ছে অনেক কলকারখানা। আলো দেখাচ্ছে ক্লাস্টার পদ্ধতির পোনা চাষ। স্বাগত স্টার বিচ টুডেতে। আপনাদের সাথে আছি আমি ইমতিয়াজ আহমেদ। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। শেষ হতে যাওয়া 2025-26 অর্থ বছরের জুলাই থেকে মে পর্যন্ত 11 মাসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার চেয়ে 81,442 কোটি টাকা ঘাটতি আছে এনবিআরের। বছর শেষে এই ঘাটতি হয়তো আরও বাড়বে বলে ধারণা বিশ্লেষকদের। এমন পরিস্থিতিতে নতুন অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্য পূরণ নিয়ে সন্দিহান তারা। সরকারের বাজেট বাস্তবায়নে রাজস্বের সবচেয়ে বড় যোগানদাতা এনবিআর। শেষ হতে যাওয়া 2025-26 অর্থ বছরের জন্য সংস্থাটির রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল 4,99,000 কোটি টাকা। পরে তা বাড়িয়ে 5,54,000 কোটি টাকা করা হলেও লাখ কোটি টাকার বেশি ঘাটতি তৈরি হয়, কমিয়ে 5,03,000 কোটি টাকা করা হয়। এরপরও রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে এনবিআর। মঙ্গলবার প্রকাশিত হালনাগাদ তথ্যে দেখা যায়, জুলাই থেকে মে এই 11 মাসে লক্ষ্যমাত্রা ছিল 4,42,084 কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে 3,60,642 কোটি টাকা, অর্থাৎ ঘাটতি প্রায় 81,000 কোটি টাকা। এই ঘাটতিটার মূল কথা হচ্ছে কি যে আমরা তো একটা অভ্যাসের মধ্যে ছিলাম। তো এই অভ্যাসের কারণে যে আমাদের এটা এই অনেকটা কিন্তু যে নড়ে চড়ে বসার দরকার ছিল এনবিআরে, সেটা কিন্তু আর সেভাবে বসেনি। অটোমেশন, ডিজিটাইজেশন এবং একই সঙ্গে যে কতিপয় অসাধু কর্মকর্তা তাদের অনেক সময় এই ডিসক্রিপশনারি পাওয়ার যেটা থাকে, স্বেচ্ছামূলক ক্ষমতা ব্যবহার করে তা নিজেরা লাভবান হন, কিন্তু রাষ্ট্র বঞ্চিত হয়। এমন ঘাটতির মাঝেই প্রস্তাবিত বাজেটে রাজস্ব বোর্ডের জন্য 6,04,000 কোটি টাকার বড় লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন অর্থমন্ত্রী। এটি পূরণে আগামী অর্থ বছরে অন্তত 2,45,000 কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আদায় করতে হবে। দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এই লক্ষ্য পূরণ চ্যালেঞ্জ বলে মনে করছেন অর্থনীতিবিদরা। অটোমেশন বা ডিজিটালাইজেশন, সংস্কার, এগুলো পাশাপাশি চলতে থাকবে। টার্গেট যদি সেট করা হয় সেটা যাতে এভিডেন্স বেসড হয়, সেটা যাতে রেশনাল হয়, সেই হিসাবে টার্গেটটা সেট করা এবং তার জন্য যে প্রয়োজনীয় ইনিশিয়েটিভ নেওয়া এবং তার ইমপ্লিমেন্টেশন করা, সেটি করতে পারলেই আমাদের হয়তো ট্যাক্স জিডিপি রেশিওটা বাড়বে। বাংলাদেশের অর্থনীতির আকার বাড়লেও সেই অনুপাতে রাজস্ব আয় বাড়ছে না। ফলাফল কর জিডিপি অনুপাত 7% কম, যা বিশ্বের অন্যান্য দেশগুলোর মধ্যে সবচেয়ে কম। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ, ঢাকা। জুনের 21 দিনে $208 কোটি রেমিটেন্স এসেছে। এই হিসেবে প্রতিদিন গড়ে দেশে এসেছে $9,92,00,000 রেমিটেন্স। গত বছর একই সময় এসেছিল $199 কোটি। চলতি অর্থবছর জুলাই থেকে 21 জুন পর্যন্ত দেশে এসেছে $3,484,10,00,000 রেমিটেন্স। বছর ব্যবধানে যা বেড়েছে 18.10%। এর আগে গত মে মাসে দেশে এসেছে মোট $342,50,30,000 মার্কিন ডলার রেমিটেন্স, যা দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। এদিকে গত 2024-25 অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন 30.32 বিলিয়ন বা 3,032,80,00,000 মার্কিন ডলার রেমিটেন্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরের সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড। বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনাকে সহজ এবং ভিসা সংক্রান্ত লেনদেন প্রক্রিয়াকে আরও গতিশীল করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এজন্য বিদেশি দূতাবাস বা এজেন্টদের মাধ্যমে স্থানীয় মুদ্রায় সংগৃহীত ভিসা ও কনসুলার ফি বিদেশে পাঠানোর অনুমতি দিয়েছে সংস্থাটি। এ সংক্রান্ত জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, অনুমোদিত ডিলার ব্যাংকের মাধ্যমে স্থানীয় ভিসা প্রসেসিং এজেন্টরা ভিসা ফি সংগ্রহ করে তা সংশ্লিষ্ট দূতাবাস,
তাদের বিদেশের কার্যালয় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্ধারিত ব্যাংক হিসেবের অনুকূলে বিদেশে পাঠাতে পারবে। ভিসা ফি অবশ্যই সংশ্লিষ্ট দূতাবাসের নির্ধারিত হারের ভিত্তিতে সংগ্রহ করতে হবে। এছাড়া দূতাবাস বা তাদের অনুমোদিত সংস্থা থেকে ইস্যুকৃত ইনভয়েস সংগ্রহ করতে হবে, যার সঙ্গে আবেদনকারী ভিত্তিক ফি সংগ্রহের বিবরণী সংযুক্ত থাকতে হবে। ফি পাঠানোর আগে প্রযোজ্য সব কর যথাযথভাবে কেটে নেওয়া হবে। তৈরি পোশাকের বাইরে থাকা রপ্তানি পণ্যে লক্ষ্যভিত্তিক সহায়তা দেয়া গেলে আগামী 5 বছরে প্রায় 3 লাখ নতুন কর্মসংস্থান তৈরি হতে পারে, যা এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়তা করবে। এমন গবেষণা তুলে ধরেছে র্যাপিড। আজ রাজধানীর সিডাপ মিলনায়তনে এটি প্রকাশ করা হয়। এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে পারলে রপ্তানি আয় $100 বিলিয়ন উন্নীত করা সম্ভব। এলডিসি থেকে উত্তরণের পর শুল্কমুক্ত বাজার সুবিধা কমবে, বাড়বে বৈশ্বিক প্রতিযোগিতা। ফলে সবচেয়ে বড় চাপ পড়বে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে। তবে এর বাইরে দেশের 1393টি নন আরএমজি পণ্য থাকলেও মাত্র 346টির রপ্তানি $1 মিলিয়ন বেশি। বিশেষজ্ঞরা বলছেন, এসব পণ্যের সম্ভাবনা কাজে লাগাতে পারলে এলডিসি পরবর্তী ধাক্কা অনেকটাই সামাল দেওয়া সম্ভব। রাজধানীর সিডাপ মিলনায়তনে আয়োজিত এক কর্মশালায় গবেষণার ফলাফল তুলে ধরা হয়। এতে কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য, হিমায়িত মাছ ও চিংড়ি, আইটিইএস এবং চামড়া পাদুকা খাতকে সম্ভাবনাময় হিসেবে চিহ্নিত করা হয়। তবে আন্তর্জাতিক মানের ল্যাব টেস্টিং সুবিধার অভাব, কোল্ড চেইনের দুর্বলতা, উচ্চ পরিবহন ব্যয় এবং মান সনদ সংক্রান্ত জটিলতাকে বড় বাধা হিসেবে তুলে ধরা হয়। গবেষণায় বলা হয়, এসব খাতে লক্ষ্যভিত্তিক সহায়তা দেয়া গেলে আগামী 5 বছরে প্রায় 3 লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। রপ্তানি আয় বাড়াতে পণ্যে বৈচিত্র্য আনার উপর জোর দিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, এই কাজ যথাযথভাবে করতে পারলে রপ্তানি আয় দ্বিগুণ করা সম্ভব। এক্সপোর্ট বেসটা বড় করা খুবই দরকার। একটা হলো 50-55 বিলিয়ন ডলারে আমরা আটকে আছি, আমরা যদি প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস নেই। কিন্তু আমার ক্ষুদ্র বুদ্ধি, ক্ষুদ্র বিবেচনায় আমি দেখি যে 5-7টা সেক্টরকে আমরা যদি প্রপারলি একটু ডিজাইন করি, প্রপারলি পলিসি সাপোর্ট দিই, তাদের বেসটা তৈরিতে আমরা কিছু সাপোর্ট করি গভর্নমেন্ট থেকে, এদের দাঁড়ানোর জায়গা দিই। পাট খাতের উন্নয়নে চীনের সহযোগিতায় দেশে একটি গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান বাণিজ্যমন্ত্রী। আমাদের জন্য সরকারের ব্রিজ হিসেবে কাজ করে। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ, ঢাকা। টানা লোডশেডিংয়ে বিপর্যস্ত দক্ষিণাঞ্চলের জনজীবন। বরফ কারখানা পাশাপাশি ধস নেমেছে শিল্প উৎপাদনেও। বিপর্যস্ত জনজীবনও। বিদ্যুৎ বিভাগ বলছে, চাহিদার তুলনায় কম মিলছে বিদ্যুৎ। মানিক মিয়া বরফ কারখানার একজন শ্রমিক। কাজের চাপ অনেক, তবে সময় মতো সরবরাহ দিতে পারছেন না, কারণ তীব্র লোডশেডিং। একই চিত্র দক্ষিণাঞ্চলের অন্য বরফ কারখানাতে। মাছ সংরক্ষণ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। বেশিরভাগই বন্ধ থাকে, কারেন্ট আইলে একটু চালাই, তাই তো মাছ আনাজ নাই আগের মতন, এখন আর সেরকম চাহিদাও নাই। তাই যে বেচা কিনা হয় এতে আমাকে পুষায় না, আবার পুষায় যেটু বিদ্যুৎ একটু হালকা কম পাই, আগের মতো পাই না। উৎপাদনে ধস নেমেছে বিছিক শিল্প এলাকা সহ ভারী ও ক্ষুদ্র শিল্পে। বিপাকে ব্যবসায়ীরা। দেখা চলতেছে, কাজ বন্ধ হয়ে যায়, 1 ঘন্টা থাকে না লোডশেডিং, তারপর সন্ধ্যা চলে যায়, মাগরিবের সময় পর চলে যায়। এই জন্য স্টাফ লই অনেক ভোগান্তি থাকি, কাজ লাগবে না। না তো অতিষ্ঠ ভাই, গরমে কাজ করে তো শান্তি ঘুমাইতেও পারি না একটু। আমরা দিন মজুর কাম করি, কালকে রাতে 2 ঘন্টায় কারেন্ট ছিল না। একদিকে ভ্যাবসা গরম, তারপরও তীব্র লোডশেডিং, বিপর্যস্ত জনজীবনও। ওজোপাডিকো ও পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন এলাকাগুলোতে দিনরাত সমান তালে চলছে লোডশেডিং। মেলা যায় কারেন্ট থাকে না, 1 ঘন্টা 1.5 ঘন্টা পড়ায় 3 ফিট 4 ফিট। ইউনিটের দামও বাড়াইছে। এখন মনে করেন একটা দেখা গেছে সকাল টাইমে নেয়, দুপুর টাইমে নেয়, রাত্র যেই মনে করেন গভীরেই যায়, 2 ঘন্টা 2.5 ঘন্টা কারেন্ট নিয়ে তারা কারেন্ট আর দেয় না। গরমের ঠেলায় তো টেকতে পারিনি, কারণ কি করব, ওদিকে ইউনিট হ্যাঁ বাড়াইছে, হ্যাঁ যদি কারেন্ট না থাকে তো হ্যাঁ কেমন হয়। উপকেন্দ্রের দেয়া তথ্য মতে বরিশাল বিভাগে গড়ে প্রতিদিন 590 মেগাওয়াট বিদ্যুৎ চাহিদা থাকলেও মিলছে কম, তাই নিরবচ্ছিন্ন সরবরাহ দেওয়া সম্ভব হচ্ছে না। এখানে আমাদের চাহিদা একটু বেড়ে গেছে, চাহিদা অনুযায়ী আমরা আসলে লোড পাচ্ছি না। আমাদের ধরেন 100 মেগাওয়াট এখানে চাহিদার বিপরীতে আমরা
60 থেকে 65 মেগাওয়াট এখানে বিদ্যুৎ পাচ্ছি। এই কারণেই লোডশেডিংটা এখানে বেড়ে গেছে। আশা করি হয়তো অল্প কিছু দিনের মধ্যে হয়তো এটা সমস্যার সমাধান হয়ে যাবে। বর্তমানে গ্রীষ্ম মৌসুম হওয়ায় তাপ অত্যাধিক, এছাড়া বিভিন্ন প্রকার লোড যেমন এসি এবং অন্যান্য হেভি লোড ইউজ করা হচ্ছে, যার কারণে চাহিদাটা একটু বৃদ্ধি পাচ্ছে। আশা করা যায় কিছুদিনের মধ্যেই এটা আমরা কাটিয়ে উঠতে পারবো। সব মিলিয়ে নেতিবাচক প্রভাব পড়ছে জীবনযাত্রায়, ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনীতি। সৈয়দ মেহেদি হাসান, স্টার নিউজ, বরিশাল। ক্যাপাসিটি চার্জের ফাঁদে বন্দী হয়ে বাংলাদেশে বিদ্যুতের দাম ও লোডশেডিং যখন প্রকট, তখন আমদানিকৃত তেল গ্যাসের নির্ভরতা কমিয়ে সোলারের মাধ্যমে $12 বিলিয়ন সাশ্রয় করেছে পাকিস্তান। সকালে সিপিডির সংলাপে দেশটির এই অবিশ্বাস্য জ্বালানি বিপ্লব এবং বাংলাদেশের নীতিগত সংকটের নানা দিক উঠে আসে। এ সময় জাতীয় সংসদের চিফ হুইপ জানিয়েছেন, প্রধানমন্ত্রীর চীন সফরে সৌর বিদ্যুৎ খাতে হতে পারে বড় দ্বিপাক্ষিক চুক্তি। গ্রিডের আকাশচুম্বী দাম আর লোডশেডিংয়ের মুখে কোনো সরকারি উদ্যোগ ছাড়াই চীন থেকে সস্তা প্যানেল এনে সৌরশক্তিতে বিপ্লব করেছে পাকিস্তানের সাধারণ মানুষ। মাত্র 2 বছরে 34 গিগাওয়াট প্যানেল আমদানি করে দেশটি কয়লাভিত্তিক বিদ্যুৎ 78 থেকে 11% নামিয়েছে এবং সাশ্রয় করেছে $12 বিলিয়ন বেশি বৈদেশিক মুদ্রা। অথচ বাংলাদেশ এখনও ক্যাপাসিটি চার্জের ফাঁদে বন্দী, যেখানে বিদ্যুৎ খাতের ভর্তুকির 81% চলে যাচ্ছে অলস কেন্দ্রে। সিপিডির সংলাপে উঠে আসে, পাকিস্তান এই বিপ্লব নিজস্ব অর্থায়নে করলেও বাংলাদেশের রয়েছে নীতিগত বাধা। পাকিস্তানে এই মুহূর্তে প্রায় 40%-এর উপরে 41% তারা কিন্তু জীবাশ্ম বহির্ভূত জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন করছে। একটা বড় সুবিধা হলো চায়নার সঙ্গে তাদের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, এবং এটার কারণে খুব কম খরচে ডিউটি ফ্রি তে তারা সমস্ত ধরনের টেকনোলজিগুলো পেয়েছে। সেটা তাদের জন্য একটা বড় অ্যাডভান্টেজ এবং এটা বাংলাদেশের জন্য লেসন হতে পারে। আমলাতান্ত্রিক জটিলতায় দেশের নেট মিটারিং পেতে 9 মাস পর্যন্ত লেগে যায়। ইনভার্টার ও ব্যাটারিতে শুল্ক তুলে দিলে সোলার সিস্টেমের মোট খরচ 40 থেকে 50% পর্যন্ত কমে যেতে পারে। তাই এই খাতে দ্রুত শূন্য শুল্ক সুবিধা চালুর পরামর্শ সংশ্লিষ্টদের। But this year they increased everything but did not touch the lifeline tariff. And I'm telling you, if they keep this continue in about few years' time, they'll become impoverished. ওনারা কিন্তু প্রথমে যে কাজটা করেছে, একটা শর্ট এন্ড টাইমের জন্য কিন্তু জিরো ট্যাক্স করেছে। এটা সবার আগে দরকার, তাহলে প্রাইস ব্যালেন্সটা হবে, এটা আমরা সহজেই কিন্তু অ্যাফোর্ডেবল হতে পারবো এবং জনগণ কিন্তু উদ্বুদ্ধ হবে, এটা কাইন্ড অফ ইনসেন্টিভ হবে এটা একটা। এমন শঙ্কার মাঝে জাতীয় সংসদের চিফ হুইপ জানান, প্রধানমন্ত্রীর চীন সফরে সৌরবিদ্যুৎ খাতে বড় চুক্তি হতে যাচ্ছে এবং সব সেচ প্রকল্প সোলারের আওতায় আনতে কাজ চলছে। বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী চায়না আছেন এবং আপনারা দেখবেন এখনো ডিসিশন হয়নি, আপনারা দেখবেন বড় চুক্তি হবে আমাদের এই সোলার ব্যাপারটা নিয়ে ইনশাআল্লাহ। একটা ওয়েলফেয়ার স্টেট বলতে তো আমরা করতে পারবো না, অল্প সময়ের মধ্যে 3 মাসে করবো না বা 3 বছরেও সম্ভব না, বাট আমরা সেটা শুরু করতে চাই, তার ভিত্তিটা তৈরি করতে চাই। সেই ভিত্তি তৈরি করার একটা অন্যতম বড় খাত হলো এই রিনিউয়েবল এনার্জি। সঠিক নীতিমালা না থাকলে অফ গ্রিডের 47% অকেজো সোলারের মতোই মুখ থুবড়ে পড়বে নতুন অনগ্রিড প্রকল্পগুলো বলেও সতর্ক করেন বিশেষজ্ঞরা। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা। অবশেষে রুদ্ধশ্বাস অপেক্ষার অবসান এমভি বাংলার জয়যাত্রার। ইরানের সঙ্গে আমেরিকা ইসরায়েল সংঘাতে পারস্য উপসাগরে 3 মাস 27 দিন আটকে থাকার পর অবশেষে হরমুজ প্রণালী পাড়ি দিয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন এ জাহাজটি। গেল রাত 3টার দিকে জাহাজটি সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করে। বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের দীর্ঘ কূটনৈতিক প্রচেষ্টায় 31 নাবিক ও ক্রু সহ নিরাপদে জাহাজটি হরমুজ প্রণালী পার হওয়ার খবর নিশ্চিত করেন বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক। সংকট কাটিয়ে জাহাজটি জ্বালানি নেয়ার জন্য সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের দিকে রওনা দেয়। দু 2026-27 অর্থবছর প্রস্তাবিত বাজেটের কাঠামোগত অনেক সমস্যা আছে। সব শ্রেণী পেশার মানুষ যদি তার দেশের সম্পদের অধিকার নিশ্চিত করতে পারে, তবেই এই বাজেট একটি গণতান্ত্রিক ও কল্যাণমূলক বাজেট হবে, এমন মন্তব্য করেছেন অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ। সকালে রাজধানী পল্টনে গণতান্ত্রিক অধিকার কমিটি আয়োজিত বাজেট পর্যালোচনায় এসব কথা বলেন তিনি। অধ্যাপক আনু মোহাম্মদ আরও বলেন, জনগণের কাছে বাজেটের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং সরকার কি করছে সেসব তথ্য জনগণকে দিতে হবে।
এছাড়াও সার্বজনীন রেশনিং ব্যবস্থা ছাড়া খাদ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। সভায় অন্যান্য বক্তারা স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি সহ নানা খাতে বরাদ্দ নিয়ে আলোচনা করেন। জিনিসপত্রের দাম হোক, তেলের দাম, বিদ্যুতের দাম, গ্যাসের দাম, রেলওয়ে, যানবাহন, নদী ভাঙন, সমস্ত কিছু যা যা তার জীবনকে প্রভাবিত করবে, সব বিষয়ে তো তার মতামত রাখার অধিকার আছে, সব বিষয়ে তার কথা শুনতে হবে এবং তিনি যেন ঠিকঠাক মতো কথা বলেন, তিনি যেন অপ্রয়োজনীয় বা অর্থহীন কথা না বলেন, সেটা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। সব শ্রেণী, সব লিঙ্গ, সব পেশার মানুষ যাতে তার এই দেশের, তার নিজের জীবনের উপরে এবং দেশের সম্পদের উপরে তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারে, সেই চেষ্টা এবং সেই লড়াই আমাদের জারি রাখতে হবে। প্রস্তাবিত 2026-27 বাজেটে 150 সিসির মোটরসাইকেল ও অটোরিকশা নিবন্ধনে টিআইএন বাধ্যতামূলক করেছে সরকার। এছাড়া আর কোন কোন সেবায় কেন টিআইএন থাকা বাধ্যতামূলক, সে প্রশ্নের উত্তর জানাচ্ছেন সহকর্মী মাঝার মাহবুব। প্রস্তাবিত বাজেটে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার বা টিআইএন বাধ্যতামূলক করেছে সরকার। এ নিয়ে নানা মহলে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। অবশ্য শুধুমাত্র ব্যাংক অ্যাকাউন্ট খুলতে নয়, মোটরসাইকেল ও অটোরিকশা নিবন্ধনেও লাগবে টিন সার্টিফিকেট। এর বাইরে আর কোন কোন কাজে বাধ্যতামূলক হচ্ছে এই সার্টিফিকেট, আর কেনই বা বাধ্যতামূলক করা হলো, আজ সেটাই আপনাদেরকে জানাবো আমি মাঝার মাহবুব। কেন সরকার টিআইএন খুলতে বাধ্যতামূলক করছে? বড় ঘাটতির পরও নতুন অর্থ বছরে এনবিআরকে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে 6,04,000 কোটি টাকা। এই অর্থ কোথা থেকে পাবে সংস্থাটি? আমি আপনি সহ জনগণের অর্থনৈতিক কর্মকাণ্ড থেকেই নেওয়া হবে এই অর্থ। কিন্তু বিশাল এই জনগোষ্ঠী কার কাছে কত অর্থ সম্পদ আছে, কে কোথা থেকে আয় করছে, কার আয় করযোগ্য, কিভাবে জানবে এনবিআর? ভোটার আইডেন্টি নাম্বারের মতোই যখন একজন ব্যক্তির ট্যাক্স আইডেন্টি নাম্বারও থাকবে, তখন ওই নাম্বার দিয়ে সার্চ করলেই ওই ব্যক্তি কোথায় কত টাকা আয় করছে বা লেনদেন করছে, বা তার সম্পদ কত, তার ব্যাংক অ্যাকাউন্ট কয়টা, তা জানতে পারবে এনবিআর। এজন্য সবাইকে করের আওতায় আনতে হলে বাধ্য করা হচ্ছে টিআইএন খুলতে। টিআইএন দিয়ে কি করবে এনবিআর? নাগরিকদের বড় একটি সংখ্যা যখন তার প্রয়োজনীয় নানা কাজে টিআইএন নাম্বার নিতে বাধ্য হবে, এরপর একইভাবে সবাইকে বাধ্য করা হবে রিটার্ন জমা দিতে। এভাবেই মূলত সব নাগরিককে করের আওতায় আনতে প্রথম ধাপ হিসেবেই টিআইএন নাম্বার নিতে বাধ্য করছে এনবিআর। কোথায় বাধ্যতামূলক হচ্ছে টিআইএন? প্রস্তাবিত বাজেটে এই সিদ্ধান্ত পাশ হলে স্কুল ব্যাংকিং, কৃষক বা পথশিশুদের ব্যাংক অ্যাকাউন্ট কিংবা সরকারি ভাতা সুবিধা নিতে পেনশনভোগীদের হিসাব ছাড়া বাকি সব ধরনের নাগরিকের ব্যাংক অ্যাকাউন্ট খুলতেই টিন সার্টিফিকেট লাগবে। আর কাদের জন্য বাধ্যতামূলক হচ্ছে টিআইএন? 150 সিসির বেশি ইঞ্জিন ক্ষমতা সম্পন্ন মোটরসাইকেল রেজিস্ট্রেশন করতে লাগবে টিন সার্টিফিকেট। নতুন নিয়মে আরও যোগ হয়েছে বাংলার টেসলা খ্যাত ব্যাটারি চালিত অটোরিকশাকেও। এই ধরনের মোটরযানের মালিকানা বা নিবন্ধন পেতে আপনাকে অবশ্যই টিন নাম্বার নিতে হবে। আগে থেকেই কোথায় কোথায় বাধ্যতামূলক ছিল টিআইএন? বিদেশ থেকে কিছু কিনে আনলে বা বিদেশে কিছু রপ্তানি করলে, ব্যবসার ট্রেড লাইসেন্স থাকলে, কোনো কমিশন এজেন্সি থাকলে, পিস্তল বা ব্যক্তিগত অস্ত্র লাইসেন্সের ক্ষেত্রে, সিটি কর্পোরেশন এলাকায় বাড়ি থাকলে কিংবা নিজের নামে কোনো গাড়ি নিবন্ধন করলে আগে থেকেই টিআইএন বাধ্যতামূলক ছিল। আর কোথায় লাগবে টিআইএন? এছাড়াও সমবায় সমিতির নিবন্ধন পেতে, সাধারণ বীমার তালিকাভুক্ত সার্ভের লাইসেন্স পেতে, ক্রেডিট কার্ড গ্রহণ ও নবায়নে চিকিৎসক, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, চার্টার্ড সেক্রেটারি, বিমা খাতের একচুয়ারি, প্রকৌশলী, স্থপতি কিংবা সার্ভের হিসেবে কোনো স্বীকৃত পেশাজীবী সংস্থার সদস্যপদ গ্রহণেও টিন সার্টিফিকেট বাধ্যতামূলক। এছাড়াও যেসব কাজে লাগে টিআইএন: 5 লাখ টাকার বেশি অফিস সঞ্চয়ী হিসাব খোলা, এমপিও ভুক্তির শিক্ষকদের বেতন তুলতে মোবাইল ব্যাংকিং সেবার এজেন্ট, ভেন্ডর বা দলিল লেখক হিসাবে লাইসেন্স পেতেও লাগে টিন সার্টিফিকেট। ই কমার্স ব্যবসার লাইসেন্স নিতেও আপনাকে টিন সার্টিফিকেট নিতে হবে। এর বাইরে আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্রতিষ্ঠানের উপর এনবিআর-এর আরোপিত নিয়ম অনুযায়ী কর্তৃপক্ষ টিন সার্টিফিকেট দাবি করলেও আপনাকে টিন দিতে হবে। টিন খুললেই কি জমা দিতে হবে রিটার্ন? না, টিন খুললেই যে আপনাকে রিটার্ন জমা দিতে হবে বিষয়টা এমন নয়। দেশের 70 লাখেরও বেশি মানুষের টিন থাকলেও রিটার্ন জমা দিচ্ছেন না তারা। যতক্ষণ না আপনি কোনো সরকারি সেবা কিংবা আর্থিক লেনদেনের কারণে আপনার কাছে রিটার্ন জমার প্রাপ্তি স্বীকার দাবি করা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত রিটার্ন জমা না দিলেও কোনো সমস্যা নেই। তবে একবার রিটার্ন জমা দিলে পরবর্তীতে প্রতি বছরই তা দিতে হবে, না দিলে গুনতে হবে জরিমানা।
বন্ধ হতে যাওয়া 5 আর্থিক প্রতিষ্ঠানের ক্ষুদ্র আমানতকারীরা ফেরত পাবেন 10 লাখ টাকা পর্যন্ত। এমন সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের। ব্যক্তি পর্যায়ে বড় আমানতকারী ও প্রাতিষ্ঠানিক আমানতকারীদের অর্থ ফেরতে ঘোষণা করা হবে নীতিমালা। এ সংক্রান্ত একটি স্কিম প্রণয়নে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, শিগগিরই 5 আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ করা হবে প্রশাসক। বাংলাদেশ ব্যাংকের 5 জন পরিচালক নিয়োগ দেওয়া হবে প্রশাসক হিসেবে। শিগগিরই নাম চূড়ান্ত করা হবে সব আর্থিক প্রতিষ্ঠানের প্রশাসকদের দায়িত্ব দেওয়া হবে। এরপর চূড়ান্ত অবসায়নে যাবে প্রতিষ্ঠানগুলো। বন্ধ হতে যাওয়া আর্থিক প্রতিষ্ঠানগুলো হচ্ছে FAS ফাইন্যান্স, ফরেস্ট ফাইন্যান্স, আভিবা ফাইন্যান্স, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ও ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস। দর্শক, বন্ধ হতে যাওয়া 5 আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীদের অর্থ ফেরতের বিষয়ে বিস্তারিত জানবো। এই বিষয়ে জানাতে আমাদের সঙ্গে বাংলাদেশ ব্যাংক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়ালিদ সাকিব। ওয়ালিদ, এই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কিছু বলা হয়েছে কিনা, কিংবা আপনার কাছে নতুন কি তথ্য আছে? বাংলাদেশ ব্যাংক থেকে নতুন কোনো তথ্য নেই। ততটুকুই তথ্য রয়েছে যে 5টি আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগের জন্য বাংলাদেশ ব্যাংক কাজ করছে এবং এখানে এই 5টি আর্থিক প্রতিষ্ঠানে শিগগিরই প্রশাসক নিয়োগ দেওয়া হবে। আর বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে যেটি জানা গিয়েছে সেটি হচ্ছে, আমরা কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংকের বোর্ডে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে এই 5 আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীদের 10 লাখ টাকা পর্যন্ত ফেরত দেওয়া হবে, সেটি নিয়ে এই যেসব কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি তারা বলছেন যে এটি একটি আসলে এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে যে যাদের 10 লাখ টাকার বেশি আমানত আছে তারাও কি 10 লাখ টাকা পর্যন্ত পাবেন কিনা। আজকে আমি বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলেছিলাম, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ছিলেন তারা যেটি জানিয়েছেন যে না, আসলে 5টি আর্থিক প্রতিষ্ঠানে 10 লাখ টাকা হচ্ছে যে ক্ষুদ্র আমানতকারী যারা আছেন তাদের আমানত ফেরতের জন্য আসলে তাদের স্বার্থের বিষয়টি বাংলাদেশ ব্যাংক আগে দেখছে, সে কারণে তাদেরকে 10 লাখ টাকা পর্যন্ত দেওয়া হবে। আর আমরা দেখেছি যেমন আগে 5টি শরিয়া ভিত্তিক ব্যাংকে যখন একীভূত করা হয়েছিল সেখানে যেমন একটি সুনির্দিষ্ট স্কিম ঘোষণা করা হয়েছিল, সেই ধরনের একটি স্কিম আমানত ফেরতে 5টি আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীদের জন্য একটি স্কিম প্রণয়ন করা হবে। তারাও হয়তো ধাপে ধাপে তাদের আমানতের পুরো টাকা পাবেন। সেক্ষেত্রে ব্যক্তি আমানতকারীরা আগে প্রাধান্য পাবেন, পরবর্তীতে প্রাতিষ্ঠানিক আমানতকারীদের বিষয়টিও থাকবে। তো এটি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বন্ধ হতে যাওয়া 5টি আর্থিক প্রতিষ্ঠানের যেই আমানতকারী আছেন তাদের জন্য হচ্ছে তাদের আমানত ফেরত নিয়ে একটি নতুন সিদ্ধান্ত তারা নিতে যাচ্ছেন বলে আমরা জানতে পেরেছি ইমতিয়াজ। আর এই 5টি আর্থিক প্রতিষ্ঠানে আসলে বিপুল পরিমাণ খেলাপি ঋণ, কারো কারো শতভাগ ঋণই আসলে খেলাপি হয়ে পড়েছে, যার কারণে অর্থাৎ 50% বেশি, এমনকি কোনোটির হচ্ছে প্রায় 99% পর্যন্ত খেলাপি। এমন পরিস্থিতিতে কিন্তু 5টি আর্থিক প্রতিষ্ঠানকে আগে 9টি তালিকায় ছিল, সেখান থেকে সবার কাছে আসলে কারণ জিজ্ঞাসা করেছে, সেখান থেকে পরবর্তীতে 5টি আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক এবং তাদের আমানতকারীদের স্বার্থ বাংলাদেশ ব্যাংক দেখবে বলে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে। ইমতিয়াজ। ওয়ালিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, 5টি আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীদের অর্থ ফেরতের বিষয়ে বাংলাদেশ ব্যাংক থেকে আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ওয়ালিদ সাকিব। দর্শক, আজ আমরা ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে গ্রাহকের স্বার্থ রক্ষা প্রসঙ্গে আলোচনা করব। এ বিষয়ে আমাদের সঙ্গে আলোচনার জন্য আছেন BABM এর সাবেক মহাপরিচালক ডক্টর তৌফিক আহমেদ চৌধুরী। আপনি জানেন যে বন্ধ হওয়া যে 5টি আর্থিক প্রতিষ্ঠান যে বন্ধ হতে যাচ্ছে, সেই আর্থিক প্রতিষ্ঠানে যারা আমানতকারী রয়েছেন তাদেরকে সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত আমানত ফেরত দেওয়ার একটি সিদ্ধান্ত হয়েছে। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? এটা কতটুকু আসলে গ্রাহকদের স্বার্থ রক্ষা হচ্ছে এখানে? আসলে যাদের 10 লক্ষ টাকার উপরে ডিপোজিট আছে তাদের স্বার্থ তো রক্ষা হচ্ছে না, সুতরাং সে ব্যাপারে কী করবে সেটাও বলা উচিত ছিল এখানে। গ্রাহকের টাকা তো আপনাকে ফেরত দিতে হবে, এটা আসলে আপনার আইনি দায়িত্ব। যদিও আজকাল অনেক সময় ইভেন আমাদের আগের গভর্নর মহোদয়কে আমি শুনেছি বলার জন্য যে এগুলো আমাদের মরাল রেসপন্সিবিলিটি। কিসের মরাল? এটা আপনার আইনি দায়িত্ব, এটা আপনার লিগ্যাল রেসপন্সিবিলিটি। গ্রাহকের কাছ থেকে টাকা নিয়েছেন, তাকে টাকা ফেরত দিতে হবে। কিন্তু এখন শুনতেছি যে এই নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের যে গ্রাহক, এদের মধ্যে ক্ষুদ্র গ্রাহকদের 10 লক্ষ টাকা পর্যন্ত আপনার টাকা ফেরত দেওয়া হবে। তার মানে আর যারা নাকি 10 লক্ষ টাকা ডিপোজিট রাখে তারা আবার ক্ষুদ্র গ্রাহক হয় কীভাবে? আর যাই হোক, ক্ষুদ্র হোক আর বৃহৎ হোক, যেটি হোক, তবে যাদের 10 লক্ষ টাকার উপরে ডিপোজিট তাদের টাকা কি ফেরত দেবেন না? তারা কি অন্যায় করেছিল টাকা ডিপোজিট রেখে আপনার কাছে? তো
তো সুতরাং এগুলো আসলে সিদ্ধান্তগুলো কিসের বেসে নিল, কেন 10 লক্ষ টাকা, কেন এটা 8 লক্ষ টাকা নামলো না, কেন এটা 15 লক্ষ টাকা গেল না, বাকিটা কি হবে, এগুলো নিয়ে কোনো কথাবার্তা নাই। সুতরাং বা এগুলো নিয়ে কোনো প্রকাশ্যে কোনো ধরনের বিবৃতিও দেওয়া হয়নি বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে। তো সুতরাং এগুলো নিয়ে একটা আমি কি বলবো, একটা পারপ্লেক্স সিচুয়েশন। কিন্তু আমরা ব্যাংকিং খাতে যে নিয়মটা দেখি যে গ্রাহকদের ক্ষেত্রে এটা 2 লক্ষ টাকার একটা বিষয় রয়েছে, কিন্তু এই নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে আইন কি বলে এখানে? না, এখানে আইন তো বলে যে যা মানে আপনি নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যাদেরকে লাইসেন্স দিয়েছেন তারাও ডিপোজিট নেবে এবং তারাও লেন্ডিং করবে, আইন তো সেটাই বলে। এবং গ্রাহকদের স্বার্থ রক্ষা করবে বাংলাদেশ ব্যাংক, এটা এই আইনে তাই বলা আছে। আইনে অন্য কোনো প্রতিষ্ঠানের কথা বলা নেই। একটা হচ্ছে ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, একটা হচ্ছে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। ইভেন আমাদের দেশে টার্মিনোলজিগুলো পর্যন্ত বাংলাদেশ ব্যাংক উল্টাপাল্টা করে রাখছে। একটা বলে আর্থিক প্রতিষ্ঠান, আর এর বলেন নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, আর ব্যাংকার হচ্ছে ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান। কিন্তু টার্মিনোলজিগুলো পর্যন্ত ঠিক নেই আমাদের দেশে। তো যাই হোক, আইনে এই ধরনের কোনো বাধা নেই। আইনে ইমপ্লাইড যে এটা আপনার টোটালটাই আপনাকে ফেরত দিতে হবে। সুতরাং আপনি যে আপনার ওই যেগুলো মার্চ করা হয়েছিল ইসলামিক ব্যাংকগুলো, সেখানে তাদেরকে 2 লক্ষ টাকা পর্যন্ত দিবে, তারপরে আস্তে আস্তে টাকা ফেরত দিবে। তো এই ধরনের একটা স্কিম তো এখানেও নিশ্চয়ই আছে। তো সেটা প্রকাশ করা উচিত, বলা উচিত যে কত লক্ষ টাকা পর্যন্ত আপনারা ফেরত দিবেন, আর বাকিটা কিভাবে দিবেন সেটা না বলে আপনি ক্ষুদ্র গ্রাহকদের বা ক্ষুদ্র ডিপোজিটরদের আপনি 10 লক্ষ টাকা পর্যন্ত ফেরত দেবেন, এতটুকু বলে ছেড়ে দিলে তো এটা পূর্ণাঙ্গ স্কিম হলো না। সুতরাং জনগণের মন থেকে এই সমস্ত আপনার অ্যাকশন সম্বন্ধে আপনার কেউ যাতে প্রশ্ন করতে না পারে বা প্রশ্ন দূরীভূত করার জন্য আপনাকে একটা পূর্ণাঙ্গ স্কিম একটা ডিক্লেয়ার করতে হবে। আমরা দেখেছি ব্যক্তি পর্যায়ে বড় যারা আমানতকারী কিংবা প্রাতিষ্ঠানিক আমানতকারী তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে একটি নতুন নীতিমালা করা হবে তাদের অর্থ ফেরতের বিষয়ে। এই নীতিমালাটা এখন কেন, এটা এর আগে কেন হয়নি? না, এটা তো আসলে যখন নাকি একটা ব্যাংকরাপ্ট হয় বা একটা ব্যাংক আসলে দেউলিয়া হয়ে যায়, তখনই সেন্ট্রাল ব্যাংক একটা নীতিমালা করে সেটাকে ডিক্লেয়ার করে। তো সেটা না হয় অ্যাকসেপ্ট করা যেতে পারে, কিন্তু কথা হচ্ছে যে একেবারে যখন নাকি লাইসেন্স দেবে তখন থেকে এই নীতিমালা নাই কোথাও, কোনো দেশে এইগুলো প্র্যাকটিস করে না সেভাবে। একটা ব্যাংক ধসে পড়লে, একটা ব্যাংক ব্যাংকরাপ্ট হলে তখনই গিয়ে এই সমস্ত নীতিমালা করে, কিন্তু নীতিমালা আংশিকভাবে করে না, করলে পুরোটাই করতে হয়। আপনি 10 লক্ষ টাকা পর্যন্ত দিবেন, এটা কোন নীতিমালার আওতায়? তো এটা তো নীতিমালারই একটা পার্ট, তাই না? সুতরাং আমি জানি না এগুলো তাড়াতাড়ি করে একটা কিছু সাধারণ জনগণকে একটা কিছু মানে উপহার দিয়ে বোঝানো যে ভাই আমরা একটা কিছু করতেছি। তো এই ধরনেরই আমার কাছে পরিস্থিতিটা মনে হয়। কিন্তু এখন নতুন নীতিমালা করা হবে বড়দের জন্য, তাহলে এইটা যে করছেন যে 10 লক্ষ টাকা ফেরত দেবেন, এটা কি কোন নীতিমালার পার্ট না? এটা তো নীতিমালারই পার্ট। সেক্ষেত্রে যারা গ্রাহক রয়েছেন, ক্ষুদ্র আমানতকারী আপনি যাদের কথা বলছিলেন, তাদের স্বার্থ রক্ষায় আসলে কি করা যেতে পারে? কোন বিষয়গুলোকে সবচেয়ে বেশি? এখানে তো এরা তো ডিমান্ড ডিপোজিট নিতে পারে না, বা এরা তো সেভিংস অ্যাকাউন্টও করে না। এখানে তো সবাই ফিক্সড ডিপোজিট রাখে। তো ফিক্সড ডিপোজিটের মধ্যে ক্ষুদ্র কারা, আপনার আসলে 1 লাখ টাকাও তো ফিক্সড ডিপোজিট হতে পারে, 50,000 টাকাও ফিক্সড ডিপোজিট হতে পারে, 10 লক্ষ টাকাও হতে পারে ফিক্সড ডিপোজিট, বা কারো 1-এর অধিকও ফিক্সড ডিপোজিট থাকতে পারে, তাই না? তো সুতরাং আপনার কিভাবে এরা ক্ষুদ্র গ্রাহক বলতে কাদেরকে মিন করছে সেটা ওরাই ডিফাইন করা উচিত। এটা তো আমরা বাইরে থেকে কেউ ডিফাইন করবো না। তো সুতরাং ওরা ডিফাইন করে 10 লক্ষ টাকা পর্যন্ত দেবে, এটাও তার নীতিমালা একটা পার্ট হতে হবে। আর বাকিদের কিভাবে ফেরত দেবে সেটাও নীতিমালার পার্ট হতে হবে। ইসলামী ব্যাংকের যারা সচেতন গ্রাহক ফোরাম আছে, এই বিষয়টা নিয়ে একটু আপনার দৃষ্টি আকর্ষণ করছি। সেখানে তো আন্দোলন হচ্ছে, অনেকদিন ধরে তারা আন্দোলন করছে, এবং তাদের আন্দোলনের প্রেক্ষিতে হোক কিংবা অন্য কোনো সিদ্ধান্তে হোক নতুন করে বোর্ড গঠনের দিকে যাচ্ছে। এই বিষয়ে আপনার পরামর্শ কী থাকবে এখানে? না, নতুন করে বোর্ড তো গঠন করতে, কারণ আগের বোর্ড যেহেতু আপনি ডিজলভ করে দিচ্ছেন, সুতরাং এটা বোর্ড ছাড়া তো চলতে পারে না, তাই না? সুতরাং নতুন বোর্ড তো আপনাকে মানে ফর্ম করতেই হবে, কারণ নতুন বোর্ড ছাড়া আপনার ব্যাংকটা চলবে কীভাবে? তবে নতুন বোর্ড যাতে এই কর্পোরেট গভর্নেন্সের নীতিমালা মেনে চলে সেদিকে দৃষ্টি রাখতে হবে সেন্ট্রাল ব্যাংকে। কারণ বোর্ডের কাজ কিন্তু এই বসে বসে লোন স্যাংশন করে না। বোর্ডের কাজ হচ্ছে আসলে পলিসি তৈরি করা, তাই না? তো ওরা অ্যাপ্রোপ্রিয়েট পলিসি তৈরি করবে, আপনার ম্যানেজমেন্ট সেই পলিসি ইমপ্লিমেন্ট করবে, এটা হচ্ছে বোর্ডের দায়িত্ব। সুতরাং নতুন বোর্ড তো ফর্ম করতেই হবে, কারণ এখন তো কোনো বোর্ড এক্সিস্ট করে না। তো সুতরাং নতুন বোর্ডও করতে হবে, এবং এই বোর্ড যাতে কর্পোরেট গভর্নেন্স মেনে চলে সেই দিকে বাংলাদেশ ব্যাংকের নজর রাখতে হবে।
আপনি যেটা বলছিলেন যে বোর্ডের কাজ তো আসলে পলিসি তৈরি করে, কিন্তু Policy আমরা তো তৈরি দেখেছি করে। বিভিন্ন ব্যাংকে আসলে লোন স্যাংশনের বিষয়ে আসলে বোর্ড ওইটার সিদ্ধান্ত জন্য নিচ্ছে। আমাদের এই বোর্ডের জায়গা লোক- থেকে সরে আসার উপায় কি? এই জায়গাতে সরে আসতে হবে সেন্ট্রাল ব্যাংক উইল ইনস্ট্রাক্ট যে কোনো বোর্ড এখন থেকে লোন স্যাংশন করতে পারবে না। দিস ইজ নট দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য বোর্ড, দিস ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য ম্যানেজমেন্ট, তাই না? এটা সেন্ট্রাল ব্যাংক এটা আইন করে এটা ইমপ্লিমেন্ট করার ব্যবস্থা করবে, তাই না? বা গভর্নমেন্ট, সেই জন্য আমরা সবসময় বলি যে গভর্নমেন্টের রাজনৈতিক সদিচ্ছাটা তো সবচেয়ে বড় জিনিস, তাই না? গভর্নমেন্টই তো চায় না, তাই না? গভর্নমেন্ট এই সমস্ত লোকগুলোকে আপনার ব্যাংকিং এবং নন ব্যাংকিংয়ের লাইসেন্স দিয়েছে, এদের কিন্তু গভর্নমেন্ট ইচ্ছে করে লাইসেন্স দিয়েছে তাদের সমস্ত পলিটিক্যাল লোকজনদের যে তোমরা কিছু একটা করে খাও, তাই না? আসলে গভর্নমেন্টই তো চায় না, বা সেন্ট্রাল ব্যাংক নিজেই তো চায় না। সেন্ট্রাল ব্যাংক চাইলে এবার এগুলো না হইতে পারে নাকি? আর আপনি যে প্রথমে যে প্রসঙ্গটা তুললেন না, নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এটা নিয়ে আমরা এখনও আসলে কি বলবো, মানে একটা ধোঁয়াশার মধ্যে আছি। কারণ প্রথম যখন নাকি এদেরকে লাইসেন্স দেওয়া হয়, প্রথম যখন এই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোকে লাইসেন্স প্রদান করে, তখন কথাই ছিল যে তারা লায়াবিলিটি মার্কেটে বৈচিত্র্য আনবে, তাই না? এরা ট্রেডিশনাল লায়াবিলিটির উপর ডিপেন্ড করবে না, যেমন ডিপোজিট নিয়ে এগুলো পড়লে এরা ডিপেন্ড করবে না। লায়াবিলিটি মার্কেটে বৈচিত্র্য আনবে, ওদের দেখে ব্যাংকাররা শিখবে, তাই না? তো কোথায় বৈচিত্র্য আনে এরা? এখন তাদের লায়াবিলিটির জন্য এরা এখন ব্যাংকের উপরে ডিপেন্ডেন্ট। এখন ব্যাংকের থেকে হোলসেল বড় করে আবার পরবর্তীকালে তারা আবার লেন্ডিং করে। তো এইগুলোই যদি তার কাজ হয়, তাহলে আমার এই 35টা নন ব্যাংক ফাইন্যান্সিয়াল লাইসেন্সের কী দরকারটা ছিল বলেন? তাহলে যেই উদ্দেশ্যে নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান গঠন করা হয়েছে কিংবা কোনো যে উদ্দেশ্য- মডেলে করা হয়েছে, সেটা কি আসলে ব্যর্থ হলো? টোটালি ব্যর্থ এটা, এটা কোনো মানেই নেই। এখন নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো যা করে, যেহেতু আমাদের ব্যাংকাররা করে আরও এফিশিয়েন্টলি করে, তো এদের আমার দরকারটা কি? আমার দরকারটা কি? কোনো তো দরকার নেই। সুতরাং এদেরকে মানে আপনার কুইট করতে বলেন। বাংলাদেশ ব্যাংকের একটি তথ্য দিয়ে আপনাকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2025 সালে ব্যাংকিং খাতে নিট লোকসান হয়েছে 1,36,000 কোটি টাকা। ব্যাংকিং খাতে কতখানি ঝুঁকি সামনে রয়েছে? লোকসান মানে তো পুরোটাই 100% ঝুঁকি, তাই না? তো এত লোকসান নিয়ে তো একটা ব্যাংকিং খাত চলতে পারে না, কারণ আফটারঅল তো ব্যাংকিং একটা ব্যবসা। তা আপনি লোকসান নিয়ে কতদিন এইগুলো চালাতে পারেন? কিন্তু আসলে যখন লোকসান হয় তখন তো আপনার ক্যাপিটাল শেষ হয়ে যায়। এখন ক্যাপিটাল না থাকলেও ব্যাংক চলতে পারে যদি আপনার এনাফ লিকুইডিটি থাকে। এখন এই লোকসান নিয়েও ব্যাঙ্কগুলো রান করছে বিকজ দে হ্যাভ গট এনাফ লিকুইডিটি, বা বাংলাদেশ ব্যাংক বলে যাচ্ছে আচ্ছা ঠিক আছে আমি লিকুইডিটি সাপোর্ট দিব, তোমরা চালায় যাও, তাই না? যে এইভাবে তো চলতে পারে না। এইভাবে চলতে গেলে না, দেখবেন কিছুদিন পরে বিদেশিরা বলবে যে তোমাদের এলসি আমি অ্যাকসেপ্ট করবো না, তোমাদের সাথে আমরা ব্যাংকিং করবো না। তো তখন আপনার অবস্থাটা কী হবে? এখনও যে অ্যালার্ট হচ্ছে না, এখনও যে সঠিক আপনার মিজান নিচ্ছে না সেন্ট্রাল ব্যাংক, কিন্তু এগুলো আসলে খুবই দুঃখজনক। যখন নাকি ব্যাংকিং সেক্টর পুরো ধপাস করে পড়ে যাবে, যখন আমরা অগ্রহণযোগ্য হয়ে যাব সারা বিশ্বে, তখন এরা কী করবে আমি বুঝি না। এমন যদি পরিস্থিতি হয় তাহলে দেশের অর্থনীতি তো অনেকাংশে ব্যাংকের উপর নির্ভরশীল থাকে, অনেকাংশে তাহলে আমাদের অর্থনীতি আসলে কোথায় যাচ্ছে? টিকবে না। আর আমাদের ফাইন্যান্সিয়াল সিস্টেমটা হচ্ছে টোটালি যে ব্যাংক বেস। এখানে না আছে সিকিউরিটি মার্কেট, না আছে ইন্স্যুরেন্স মার্কেট, কোনো মার্কেট নাই। ইট ইজ অলমোস্ট টোটালি ব্যাংক বেস। সুতরাং এইরকম একটা ফাইন্যান্সিয়াল সিস্টেমে এই ব্যাংক নিয়ে খেলাধুলা করাটা ঠিক না। ব্যাংকের যে কোনো প্রবলেমের সময় সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং তাড়াতাড়ি অ্যাপ্রোপ্রিয়েট মেজার্স নিতে হবে। তো ব্যাংকগুলোর এইরকম একটা খারাপ অবস্থা, এত লোকসান, এত প্রভিশনিং শর্টফল, এত এনপিএল, এত ক্যাপিটাল শর্টফল, এগুলো নিয়ে ব্যাংকগুলো চলছে কীভাবে? এটা তো চলার কথা না। তাহলে আগামী দিনে নতুন করে বিনিয়োগ কিংবা আমরা যে কর্মসংস্থানের কথা বলছি সেটা তো ঝুঁকির মধ্যে পড়ছে। ঝুঁকির মুখে বিদেশি বিনিয়োগকারী তো সেই জন্য আসছে না। বলে তোমাদের দেশে ফাইন্যান্সিয়াল সিস্টেম হচ্ছে ব্যাংক বেস, কিন্তু তোমার ব্যাংকগুলোর এই অবস্থা কেন, তাই না? ওখানে গেলে আমরা কি করতে পারবো? সুতরাং এবং ডেফিনেটলি আগামী দিনের স্পেশালি আপনি যদি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আনতে চান বা ফরেন ইনভেস্টমেন্ট আনতে চান, তাহলে এই ব্যাংকের উপরে ইমিডিয়েটলি আপনাকে নজর দিতে হবে। সেই নজর প্রসঙ্গে আসি, ব্যাংকিং খাতকে পুনর্গঠন করতে হলে তো আসলে এর যে খেলাপি ঋণগুলো রয়েছে সেগুলো তো ফিরিয়ে আনা অনেকটা জরুরি। 5,88,000 কোটি টাকা খেলাপি ঋণ, এই টাকা কিভাবে ব্যাংকিং খাতে পুনরায় ফিরিয়ে আনা যায়? না, খেলাপি আপনি টাকা আদায় না করে আপনি পুনর্গঠন করতে পারেন। সেই ক্ষেত্রে যদি গভর্নমেন্ট যদি সাপোর্ট দেয়, গভর্নমেন্ট যদি তার বাজেটারি অ্যালোকেশন দিয়ে এগুলো যদি ফাইন্যান্স করে সেটা। তা যাই হোক, এই হিউজ খেলাপি ঋণ এগুলো অ্যাড্রেস করার ব্যাপারে আমরা সবসময় বলে আসছি যে খেলাপি ঋণটাকে আপনারা দুই ভাগে ভাগ করেন, একটা উইলফুল ডিফল্টার, একটা আনউইলফুল ডিফল্টার।
উইলফুল ডিফল্টারদেরকে আপনি এইরকমভাবে আদায় করতে পারবেন না, আপনি পারবেন শুধু আনউইলফুল ডিফল্টার। আনউইলফুল ডিফল্টারদের জন্য আমরা সবসময় বলেছি যে সে প্রত্যেকটা ব্যাংকে একটা লোন ওয়ার্কআউট ডিপার্টমেন্ট থাকতে হবে। তারা প্রত্যেকটা আনউইলফুল ডিফল্টারের সাথে আপনার বসে আলাপ আলোচনা করবে কেন সে খেলাপি হলো, তারপরে সেই রিজনটা সে অ্যাড্রেস করার চেষ্টা করবে। আর যারা উইলফুল, যারা ইচ্ছা করে এরকম হচ্ছে, তাদের তো আপনি এইরকম জামায়াত করতে পারবেন না। তাদের জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্স দিতে হবে, তাদের জন্য ধরপাকড় করে আনে, তাকে সমস্ত সোশ্যাল থেকে ফাংশন থেকে তাকে উইথড্র করে, তার জন্য সমস্ত কিছু আপনার শুধু বয়কট না, তার সমস্ত কিছু রহিত করতে হবে। তার জন্য সে এমপি হইতে পারবে না, সে কোনো প্লেনে চড়তে পারবে না, সে গাড়িতে চড়তে পারবে না, তার সমস্ত সুযোগ সুবিধা বন্ধ করে দিতে হবে। অর্থাৎ সরকারকে আরও এই বিষয়ে অনেক কঠোর হতে হবে। কঠোর মানে কি, এটা মানে কঠোর টু দ্য এক্সট্রিম এক্সটেন্ট হইতে হবে। এখনও তারা তো আমরা দেখি সরকার বা বাংলাদেশ ব্যাংক এখনও সেই খেলাপিদেরই আসলে ফেসিলিটেট করে যাচ্ছে। আমরা প্রত্যাশা করছি খুব দ্রুত এই বিষয়টা একটি সমাধান আসবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। আপনাদের ধন্যবাদ। দেশের বাজারে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 2,30,772 টাকা। 21 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 2,20,391 টাকা। এছাড়া 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 1,89,248 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,54,606 টাকা। সবশেষ সোমবার স্বর্ণের নতুন দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। কাঁচামালের তীব্র সংকটে ধুঁকছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম রপ্তানিমুখী খাত খুলনার চিংড়ি শিল্প। একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে প্রক্রিয়াজাতকরণ কারখানা। হুমকির মুখে পড়েছে হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থান। তবে এই সংকট কাটাতে আশার আলো দেখাচ্ছে ক্লাস্টার পদ্ধতি বা উচ্চ উৎপাদনশীল পোনা চাষ। খুলনার চিংড়ি শিল্পকে আবারও ঘুরে দাঁড়াতে এগিয়ে এসেছেন দক্ষিণাঞ্চলের মৎস্যজীবীরা। মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় ক্লাস্টার পদ্ধতি অর্থাৎ একই এলাকার একটি বড় অংশের মৎস্যজীবীদের একসঙ্গে কিছু নিয়ম মেনে চাষ করা পদ্ধতিতে চিংড়ির উৎপাদন বেড়েছে কয়েক গুণ। গভীরতা কম থাকার কারণে আমরা শতকে 100-র উপরে পোনা দিতে পারতাম না, 80 থেকে 100। আর এখন আমরা শতকে কমপক্ষে 200 পোনা দিতে পারি। প্রথম বছরে 2 থেকে 3 ডবল হয়ে গেছে। যেখানে 2 থেকে 3 কেজি, তো সেখানে 5 থেকে 6 কেজি, কারো 7-8 কেজি উৎপাদন হচ্ছে। জেলা মৎস্য অফিস বলছে পরীক্ষামূলক ক্লাস্টার পদ্ধতি সফল হয়েছে। এই পদ্ধতি ব্যাপকভাবে ছড়িয়ে দিতে পারলে রপ্তানি বেড়ে সুদিন ফিরবে। আমরা চাচ্ছি এটা অন্য চাষিদের ভিতরে ছড়িয়ে দেওয়ার জন্য, সেটা অ্যাওয়ারনেসের মাধ্যমেও হচ্ছে এবং আমরা অন্য জায়গার চাষিদেরকেও কিন্তু এই ক্লাস্টার ফার্মে যেখানে 3 থেকে 4 গুণ বেশি উৎপাদন হয়েছে এই খামারগুলো কিন্তু আমরা চাষিদেরকে ভিজিট করাচ্ছি এবং তাদেরকে উদ্বুদ্ধ করছি। এদিকে উৎপাদন বাড়াতে নতুন এই পদ্ধতির পাশাপাশি উচ্চ উৎপাদনশীল ভেনামি চিংড়ি চাষের বিকল্প নেই বলেও মনে করেন রপ্তানিকারকরা। স্বল্প জায়গায় কম খরচ এবং ঝুঁকি কম, এই ধরনের চিংড়ি চাষ হচ্ছে পৃথিবীতে এখন ব্যাপকভাবে সমাদৃত হচ্ছে ভানামি। সেখানে আমাদের এখানে গভর্নমেন্টে যারা পলিসিতে আছে এবং এর পেছনে বিহাইন্ড দ্য স্ক্রিন অন্য দেশের কেউ কাজ করছে কিনা আমরা জানি না, তারা কোনো মতেই এই ভানামি চিংড়িকে উৎসাহিত করছে না। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি এবং সরকারি সহায়তা জোরদার করা গেলে খুলনার চিংড়ি শিল্প আবারও হারানো গৌরব ফিরে পাবে বলে আশা ব্যবসায়ীদের। আফরোজা লামিয়া, স্টার নিউজ। হরমুজ ঘিরে অনিশ্চয়তা যেন কাটছে না। যুদ্ধবিরতি নিয়ে কোনো সুরাহা না হয় এখনও প্রায় অচল এই প্রণালী। এই জলপথ দিয়ে নিরাপদে জাহাজ চলাচল নিশ্চিত করতে ওমানে বৈঠক করছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ। এর মধ্যে ইরানের জ্বালানি তেল রপ্তানির উপর 60 দিনের জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি জব্দ অর্থের $12 বিলিয়ন ছাড়ের সিদ্ধান্ত হয়েছে। কয়েকদিন আগেই এসেছিল সুখবর, খুলে যাবে হরমুজ প্রণালী, জ্বালানি তেল রপ্তানিও হবে স্বাভাবিক। কিন্তু যুদ্ধবিরতি চুক্তি নিয়ে অনিশ্চয়তা না কাটায় এখনও জ্বালানি তেল রপ্তানির ধমনী এই প্রণালী বন্ধ ঘোষণা করেছে তেহরান। যুদ্ধের আগে এই জলপথ দিয়ে দৈনিক শতাধিক জাহাজ চলাচল করলেও এখন তা নেমে এসেছে গুটি কয়েকে। ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ জানান এই প্রণালী নিয়ন্ত্রণ করবে তেহরান। আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, যুদ্ধ পূর্ববর্তী অবস্থায় এই প্রণালী আর ফিরবে না।
ওমানের সঙ্গে চলছে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ে আলোচনা। ইউরোপিয়ান স্পেস এজেন্সির তথ্য বলছে, ওমান আর সংযুক্ত আরব আমিরাতের বন্দরগুলোতে হরমুজ পারের অপেক্ষায় আছে 441টি জ্বালানি তেলবাহী জাহাজ। আমরা হরমুজ নিয়ে আলোচনা করছি। 30 দিনের মধ্যে আর্টিকেল 5-এর অধীনে সব পক্ষই, বিশেষ করে ওমান, হরমুজ প্রণালী দিয়ে নির্বিঘ্নে জাহাজ চলাচলে সহায়তা করবে। এর মধ্য দিয়ে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক হবে, দেশের অর্থনীতিও উন্নত হবে, বিশ্ব অর্থনীতিও এগিয়ে যাবে। এদিকে মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলো জ্বালানি তেল রপ্তানিতে হিমশিম খেলেও ইরানের জন্য সেই দুয়ার খুলে দিচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির জ্বালানি তেল রপ্তানিতে বিধিনিষেধ আরও 2 মাসের জন্য শিথিল করেছে ওয়াশিংটন। আগামী 21 আগস্ট পর্যন্ত নির্বিঘ্নে জ্বালানি তেল উত্তোলন, বিক্রি ও সরবরাহ করতে পারবে তেহরান। তবে অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, এজন্য ইরানকে নিশ্চিত করতে হবে হরমুজ প্রণালী দিয়ে নির্বিঘ্নে জাহাজ চলাচল। অন্যদিকে ইরানের জব্দ অর্থের মধ্যে $12 বিলিয়ন ছাড় হচ্ছে বলে জানিয়েছেন বাঘের গালিবাফ। বলেন, 2 দফায় $6 বিলিয়ন করে ছাড় করা হবে এই অর্থ। ইরানের মোট $300 বিলিয়ন জব্দ রয়েছে। এখনও প্রশ্ন, কে দেবে ইরানের পাওনা এই অর্থ? সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা করে পরমাণু কার্যক্রম পরিচালনার জন্য ইরানের ওপর 1979 সালে ইসলামী বিপ্লবের পর থেকে বিভিন্ন সময় আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমারা। ইরানের জ্বালানি খাতে 1996 সালে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। 2006 সালে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে নিষেধাজ্ঞা দেওয়া হয়। 2015 সালে সেই নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করা হলেও 2018 আর 2025 সালে ট্রাম্প ক্ষমতায় এসে ইরানের ওপর নিষেধাজ্ঞা বাড়ায়। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ। এই ছিল স্টার টুডে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।